পর্দার আড়ালে ন্যায়বিচার। এসপি কবিতা বর্মার সাহসিকতার গল্প। তালাকপ্রাপ্ত এসপি ম্যাডাম সাধারণ পোশাকে শাড়ি কিনতে পৌঁছেছিলেন। স্বামী দোকানদার পুলিশ ডেকে নিল। তারপর যা হল। বন্ধুরা, লখনৌয়ের শীতের সকাল ধীরে ধীরে নিজের কুয়াশা সরাচ্ছিল। সূর্যের হালকা কিরণ হজরতগঞ্জের পুরনো ইমারতগুলোতে ধাক্কা খেয়ে চকচক করছিল। শহর নিজের দৈনন্দিন কোলাহলে ডুবতে যাচ্ছিল। ঠিক তখনই সেই শহরে এমন এক নারী চোখ মেলছিলেন, যার একটি পরিচয় পুরো জেলার সোজা হয়ে দাঁড়িয়ে যেত। কিন্তু আজ সেই পরিচয় আলমারিতে ঝোলানো খাঁকি উর্দির সাথেই থেকে যাওয়ার কথা ছিল। কবিতা বর্মা উত্তরপ্রদেশ ক্যাডারের তেজস্বী এবং অত্যন্ত সৎ পুলিশ সুপার এসপি আজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলেন। কিন্তু এবার তার চোখে সেই কঠোরতা ছিল না যা সাধারণত অপরাধীদের বুক কাঁপিয়ে দেয়। বরং আজ তার চোখে ছিল এক বোনের চিন্তা, এক মেয়ের দায়িত্ব এবং এক সাধারণ নারীর সারল্য। তিনি ইচ্ছাকৃতভাবে আজ সাধারণ সালোয়ার কুর্তা বেছে নিয়েছিলেন। হালকা রঙের, কোনো পরিচয় চিহ্ন ছাড়া, না কোনো গাড়িতে লাল নীল বাতি, না ড্রাইভার, না গানম্যান। বাস এক সাধারণ নারী যে নিজের ভাইয়ের বিয়ের জন্য শাড়ি কিনতে যাচ্ছিল। কবিতা জানতেন না যে এই সারল্য আজ পুরো জেলার ব্যবস্থাকে নগ্ন করে দেবে। কালই তার ছোট ভাই ফোনে প্রায় জেদ ধরে বলেছিল যে যদি দিদি বিয়েতে না আসে তবে সে মণ্ডপে পা রাখবে না। কবিতা, যিনি আইনের সামনে কখনো মাথা নত করেননি, আজ সেই সম্পর্কের সামনে নত হয়েছিলেন। কিন্তু তিনি কি জানতেন যে এই সিদ্ধান্ত শুধু একটি পারিবারিক সিদ্ধান্ত নয়, বরং একটি ঐতিহাসিক ঘটনার সূচনা হতে যাচ্ছে? সকাল প্রায় 10টার সময় তিনি নিজের ব্যক্তিগত গাড়ি নিজে ড্রাইভ করে কাউকে না জানিয়ে বাজারের দিকে বেরিয়ে পড়লেন। মনে মনে এটাই ভাবছিলেন যে দ্রুত একটা ভালো শাড়ি নিতে হবে এবং সন্ধে নাগাদ ভাইয়ের বাড়ি চলে যেতে হবে। হজরতগঞ্জের বাজার সব সময়কার মতোই ভিড়ে ঠাসা ছিল। দোকানে রং বেরঙের শাড়ি ঝুলছিল। দোকানদাররা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য হাঁকডাক করছিল। কিন্তু কে জানত যে যাকে তারা একজন সাধারণ গ্রাহক ভাবছে, তিনিই এই শহরের সবচেয়ে শক্তিশালী পুলিশ অফিসার? কবিতা এক দোকান থেকে অন্য দোকানে যেতে থাকলেন। প্রতিটি শাড়ি মন দিয়ে দেখছিলেন, কাপড়ের বুনন, রং, কারুকাজ, সবকিছু। কিন্তু তার মন কোথাও বসছিল না। সম্ভবত কারণ আজ তার মাথা শাড়ির চেয়ে বেশি সেই সমাজ নিয়ে ভাবছিল যাকে তিনি রোজ আইন দিয়ে ঠিক করার চেষ্টা করতেন। প্রায় 2 ঘন্টা কেটে গেল এবং তারপর তিনি একটি অপেক্ষাকৃত ছোট কিন্তু ঝকঝকে দোকানের সামনে দাঁড়ালেন। উপরে বোর্ড লাগানো ছিল সুরেশ শাড়ি ভাণ্ডার। দোকানের ভেতরে আলো একটু বেশিই ছিল, যেন ইচ্ছাকৃতভাবে প্রতিটা খুঁত লুকানোর চেষ্টা করা হচ্ছে। কবিতা ভেতরে গেলেন। দোকানদার তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার মুখে সেই সাধারণ অবজ্ঞা ছিল যা সে প্রতিটি সাধারণ গ্রাহককে দিয়ে থাকে, না সম্মান, না আপন ভাব, শুধু একটি লাভ ক্ষতির দৃষ্টিভঙ্গি। কবিতা চুপচাপ শাড়ি দেখতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যেই তার নজর একটি গাঢ় রঙের রেশমি শাড়ির উপর আটকে গেল। বাইরে থেকে দেখতে শাড়িটি অত্যন্ত সুন্দর লাগছিল, ঠিক তেমন যেমনটি তিনি নিজের ভাইয়ের বিয়েতে পরতে চেয়েছিলেন। তিনি দোকানদারকে দিয়ে শাড়িটি বের করিয়ে দেখলেন। দোকানদার বেশি কথা না বলে দাম বলল, ৩৫,০০০। ম্যাডাম, আমাদের দোকানে দরদাম হয় না। কবিতা শাড়িটি মন দিয়ে দেখলেন, কিছুক্ষণ ভাবলেন এবং কোনো বিতর্ক না করে পার্স থেকে টাকা বের করে তার হাতে রেখে দিলেন। দোকানদার টাকা গুনল, মুখে সন্তুষ্টির হালকা হাসি এলো এবং সে শাড়িটি প্যাক করে দিল। কবিতা ব্যাগটি নিলেন এবং দোকান থেকে বেরিয়ে এলেন। তার মনে কোনো সন্দেহ ছিল না, কারণ একজন অফিসার হওয়ার সুবাদে তিনি সব সময় বিশ্বাসকে অগ্রাধিকার দিতেন। কিন্তু কে জানত যে এই বিশ্বাসই আজ সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। বাইরে বেরিয়ে তিনি আরও কিছু দোকান থেকে ছোটখাটো জিনিস কিনলেন এবং সেই সময় একটি দোকানে নিচু হওয়ার সময় তার ব্যাগটি নিচে পড়ে গেল। শাড়িটি বাইরে বেরিয়ে এলো এবং যেমনই কবিতার নজর কাপড়ের ভেতরের অংশে পড়ল, তার মুখাবয়ব বদলে গেল। শাড়িতে জায়গায় জায়গায় সুতোর জট ছিল, সূক্ষ্ম সুতোর গুচ্ছ, যা যে কোনো দামি শাড়ির সৌন্দর্য এবং গুণমান দুটোই নষ্ট করে দেয়। এক মুহূর্তের জন্য তিনি স্তব্ধ হয়ে গেলেন। তার রাগ হল না, বরং এক অদ্ভুত যন্ত্রণা হল, যেন কেউ শুধু তার সাথেই নয়, বরং একজন সাধারণ গ্রাহকের বিশ্বাসের সাথে প্রতারণা করেছে।
তিনি সেখানেই দাঁড়িয়ে শাড়িটি ঠিকমতো ছড়িয়ে দেখলেন এবং এখন আর কোনো সন্দেহ ছিল না, এই শাড়িটি ডিফেক্টিভ ছিল, অর্থাৎ ত্রুটিপূর্ণ ছিল। কবিতা দীর্ঘশ্বাস নিলেন, শাড়িটি সামলে নিলেন এবং কোনো হট্টগোল না করে আবার সেই দোকানের দিকে রওনা হলেন। তার মনে একটাই চিন্তা ছিল, ভুল সংশোধন করতে হবে, লড়াই করতে নয়। কিন্তু তিনি জানতেন না যে দরজা দিয়ে তিনি কিছু সময় আগে একজন সাধারণ গ্রাহকের মতো বেরিয়েছিলেন, সেই দরজা দিয়েই পুনরায় ভেতরে পা রাখতেই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে চলেছে। এমন এক পরীক্ষা যেখানে আইন, সিস্টেম, ইনসানিয়ত এবং পরিচয় সবকিছু মুখোমুখি দাঁড়াতে যাচ্ছিল। আর এই পরীক্ষার অন্ত এমন হবে যে পুরো জেলা কেঁপে উঠবে। কবিতা বর্মা সেই দোকানের ভেতরে আবার পা রাখেন যেখানে থেকে কিছুক্ষণ আগে তিনি কোনো সন্দেহ ছাড়াই শাড়ি কিনে বেরিয়েছিলেন। কিন্তু এবার তার পদক্ষেপে স্থিরতা আছে এবং চোখে একটি প্রশ্ন। দোকানদার তাকে দেখেই চিনতে পারে না, কারণ তার কাছে তিনি স্রেফ আরও একজন গ্রাহক, যিনি হয়তো কোনো বাহানা নিয়ে ফিরে এসেছেন। কবিতা চুপচাপ কাউন্টার পর্যন্ত যান, ব্যাগ থেকে শাড়ি বের করেন এবং গলার স্বর উঁচু না করেই দোকানদারের সামনে ছড়িয়ে দেন। দোকানদার প্রথমে অবহেলার সাথে শাড়িটি দেখে, কিন্তু যেমনই তার নজর ত্রুটিপূর্ণ জায়গার উপর পড়ে, তার মুখের হাসি কিছু সেকেন্ডের জন্য জমে যায়। তারপর সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয় এবং এমন ব্যবহার করতে থাকে যেন এটি কোনো বড় বিষয়ই নয়। কবিতা শান্তস্বরে বলেন যে এই শাড়িতে ডিফেক্ট আছে এবং তিনি এটি বদলে নিতে চান অথবা টাকা ফেরত চান। দোকানদার চেয়ারে পেছনের দিকে হেলে একটি দীর্ঘশ্বাস নেয় এবং বলে, ম্যাডাম দেখুন, আমরা আপনাকে পুরো শাড়ি দেখিয়ে বিক্রি করেছিলাম, আপনি নিজে পছন্দ করেছেন, টাকা দিয়েছেন এবং বাইরে চলে গেছেন। এখন ফিরে এসে আপনি বলছেন যে এতে খামতি আছে। এটা সম্ভব যে আপনি শাড়ি বদলে ফেলেছেন? এ কথা শুনতেই কবিতার ভ্রু কুঁচকে যায়, কিন্তু তিনি এখনও সংযত থাকেন, কারণ তিনি এই পুরো আচরণটি বুঝতে চাইছিলেন। তিনি বলেন যে তিনি শুধু পাশের দোকান পর্যন্তই গিয়েছিলেন এবং যদি দোকানদারের সন্দেহ হয় তবে সিসিটিভি ক্যামেরা চেক করা যেতে পারে। এটি শুনে দোকানদারের মুখে হালকা বিরক্তি চলে আসে। সে হঠাৎ কাউন্টারের পাশে দেওয়ালে লাগানো একটি কাগজের দিকে ইশারা করে, যেখানে মোটা অক্ষরে লেখা ছিল, বিক্রিত মাল ফেরত হবে না, কেবল বদলানো যাবে। এবং তারপর সে প্রায় আদেশ দেওয়ার সুরে বলে যে ম্যাডাম, নিয়ম সবার জন্য এক, আপনি যেই হন না কেন, আমাদের এখানে টাকা ফেরত হয় না। কবিতা প্রথমবার একটু শক্ত সুর ধরেন এবং বলেন যে নিয়ম কোনো ভুল জিনিসকে সঠিক বানিয়ে দেয় না। যদি মালের মধ্যে দোষ থাকে তবে গ্রাহককে হয়রান করাও ভুল। দোকানদার এখন পরিষ্কারভাবে চটে গিয়েছে। তার জন্য এই মহিলা এখন আর গ্রাহক নয়, বরং মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। সে বলে যে যদি আপনার শাড়ি পছন্দ না হয় তবে অন্য কোনো শাড়ি দেখে নিন, টাকা ফেরত হবে না। কবিতা কিছুক্ষণ দোকানের ভেতরে থাকা শাড়িগুলো দেখেন, কিন্তু এখন তার জন্য এটি শুধু শাড়ি কেনার বিষয় রইল না। এখন এটি সেই মানসিকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে শক্তিশালী দোকানদার সাধারণ গ্রাহককে দাবিয়ে রাখার চেষ্টা করে। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে তার অন্য কোনো শাড়ি চাই না, তার নিজের টাকা ফেরত চাই, কারণ তিনি ডিফেক্টিভ মাল নেবেন না। এটি শুনে দোকানদারের গলার স্বর উঁচুতে ওঠে। সে আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীদের দিকে তাকিয়ে বলে, দেখো আজকাল লোক কত চালাক হয়ে গিয়েছে, জিনিস নিয়ে যায় তারপর বাহানা বানিয়ে টাকা ফেরত চায়। দোকানের ভেতরে কিছু গ্রাহক দাঁড়িয়ে দেখতে থাকে। পরিবেশ একটু গম্ভীর হয়ে যায়। কবিতা এখনও শান্ত থাকেন, কিন্তু বলেন যে যতক্ষণ তার টাকা ফেরত দেওয়া না হবে তিনি এখান থেকে যাবেন না। এটি শুনে দোকানদার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার মুখে দম্ভ চলে আসে এবং সে প্রায় হুমকি দিয়ে বলে, ম্যাডাম বেশি ড্রামা করবেন না, নইলে আমি পুলিশ ডেকে নেব। এটা বাজার, এখানে রোজ এমন লোক আসে এবং পুলিশ সব ঠিক করে দেয়। সাধারণত পুলিশের নাম শুনলেই গ্রাহক ভয় পায়, কিন্তু কবিতার মুখে হালকা হাসি চলে আসে। তিনি খুব সহজভাবে বলেন, ঠিক আছে, আপনি পুলিশ ডেকে নিন, তারাই এসে ফয়সালা করে দেবে যে সঠিক কে আর ভুল কে। দোকানদারের মনে হল এবার সে সঠিক চাল চেলেছে। সে সঙ্গে সঙ্গে ফোন তোলে এবং স্থানীয় থানায় কল করে দেয়। ফোনে সে নিজেকে পীড়িত দাবি করে বলে যে এক মহিলা জোর করে দোকানে বসে আছে এবং হাঙ্গামা করছে। ফোন রাখতেই দোকানদারের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। সে কবিতার দিকে তাকিয়ে কটাক্ষ করে, এখন দেখি ম্যাডাম, আইন কি বলে। কবিতা মনে মনে ভাবছিলেন যে এটাই তো তিনি দেখতে চাইছিলেন। পুলিশ আসবে, তাকে চিনে নেবে এবং হয়তো এই উসিলায় এটাও সামনে চলে আসবে যে সাধারণ মানুষের সাথে পুলিশের ব্যবহার কেমন হয়। কিন্তু তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে পরের কিছু মিনিটের মধ্যে পরিস্থিতি এত উল্টে যাবে যে সেই পুলিশ যার কাছে তিনি ন্যায়ের আশা করছেন তারা তাকে অপরাধী বানিয়ে দেবে। আর এখান থেকেই সেই গল্পের সূচনা হবে যা শুধু একটি দোকান পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো জেলার ভিত নাড়িয়ে দেবে। দোকানের বাইরে হঠাৎ একটি পুলিশ জিপ এসে দাঁড়ায়। সাইরেন বাজেনি, কিন্তু তার উপস্থিতিই আশেপাশের মানুষের জন্য সতর্কতা হয়ে দাঁড়ায়।
2 কনস্টেবল এবং একজন দারোগা গাড়ি থেকে নামে। দারোগার মুখ দেখেই মনে হচ্ছিল সে এখানে বিচার করতে নয়, বরং মামলা তাড়াতাড়ি মেটাতে এসেছে। দোকানদার তাদের দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন তার আগে থেকেই বিশ্বাস ছিল যে এবার তারই কথা শোনা হবে। সে দারোগাকে একপাশে নিয়ে যায় এবং নিচু স্বরে কিছু বলে। কবিতা দূর থেকে এসব দেখছিলেন। তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে দোকানদারের হাতের তালু দারোগার পকেট পর্যন্ত পৌঁছাচ্ছে, এবং তারপর দারোগার মুখ হঠাৎ নরম হয়ে যাচ্ছে। কবিতার মন ভেঙে যাচ্ছিল, কিন্তু তিনি এখনও চুপ থাকেন, কারণ তিনি এসব নিজের চোখে দেখতে চেয়েছিলেন। দারোগা ঘুরে দোকানের মাঝখানে আসে এবং কোনো কথা না শুনেই উঁচু গলায় কবিতাকে জিজ্ঞেস করে, "কি সমস্যা?" কবিতা শান্তভাবে পুরো বিষয়টি বলেন, শাড়ি দেখান, ডিফেক্ট বোঝান এবং বলেন যে তিনি শুধু নিজের টাকা ফেরত চান। কিন্তু দারোগা তার কথা মাঝপথেই থামিয়ে দেয় এবং বলে, যখন দোকানে পরিষ্কার লেখা আছে যে বিক্রিত মাল ফেরত হবে না, তবে আপনি কেন ঝগড়া করছেন? এটি শুনে কবিতা অবাক হয়ে যান। তিনি বলেন, সাহেব, নিয়ম ভুল মালকে সঠিক বানাতে পারে না। শাড়িতে খামতি আছে, এটা গ্রাহকের অধিকার। কিন্তু দারোগার মুখে এখন বিরক্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। সে দোকানদারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এই শাড়ি কি আপনি বিক্রি করেছিলেন? দোকানদার সঙ্গে সঙ্গে বলে দেয়, সাহেব, এটাই ছিল, কিন্তু এ বাইরে গিয়ে অন্য কোনো শাড়ি বদলে নিয়ে এসেছে। কবিতা প্রথমবার বড় ধাক্কা খান। এত বড় অপবাদ! তিনি সঙ্গে সঙ্গে বলেন, এটা মিথ্যে, এটা সেই একই শাড়ি, আপনি চাইলে সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। কিন্তু দারোগার যেন কোনো ভ্রুক্ষেপই নেই। সে কবিতার দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, বেশি হুঁশিয়ারি দেখাবেন না। আপনি শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু এই ধরনের আচরণ আপনাকে মানায় না। এটি শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজনও স্তব্ধ হয়ে যায়। কবিতার রক্ত গরম হয়ে ওঠে, কিন্তু তিনি নিজেকে সামলান এবং বলেন, সাহেব, যদি আপনি নিরপেক্ষ তদন্ত করেন তবে সত্য সামনে চলে আসবে। কিন্তু দারোগা এখন নিজের রায় শুনিয়ে দিয়েছে। সে শক্ত গলায় বলে, আপনি জোর করে দোকানে বসে হাঙ্গামা করছেন, এতে শান্তি বিঘ্নিত হচ্ছে, আমাকে বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হবে। কবিতার বিশ্বাস হচ্ছিল না যে এটি সেই পুলিশ যারা আইনের রক্ষার জন্য থাকে। তিনি শেষ চেষ্টা হিসেবে বলেন, সাহেব, আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, আপনি আমার কথা শুনে নিন। কিন্তু দারোগা হাত তুলে কনস্টেবলদের ইশারা করে এবং বলে, একে গাড়িতে তোলো। এই শব্দটা শুনতেই বাজারে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। কনস্টেবলরা সামনে এগিয়ে আসে। কবিতা এক মুহূর্তের জন্য থমকে যান, তারপর শান্ত স্বরে বলেন, আপনি একজন মহিলাকে গ্রেফতার করছেন এবং এখানে কোনো মহিলা পুলিশকর্মী উপস্থিত নেই, এটা আইনের পরিপন্থী। দারোগা এক মুহূর্তের জন্য থামে, কিন্তু তারপর বিদ্রূপের হাসি দিয়ে বলে, বেশি আইন শেখাবেন না, আমাদের সব জানা আছে। এরপর মহিলা কনস্টেবলকে ডাকার জন্য ওয়্যারলেসে বার্তা দেয়। আশেপাশে দাঁড়িয়ে থাকা ভিড়ের মধ্যে থেকে কেউ এগিয়ে আসার সাহস করে না, কারণ পুলিশের সামনে সাধারণ মানুষের আওয়াজ সবসময় দুর্বল হয়ে যায়। কিছুক্ষণ পর মহিলা কনস্টেবল আসে এবং দারোগার ইশারায় কবিতার হাত ধরে ফেলে। কবিতা এই পুরো দৃশ্যটিকে এমনভাবে দেখছিলেন যেন এটি অন্য কারোর গল্প। তার বিশ্বাস হচ্ছিল না যে শুধু একটি শাড়ির জন্য, শুধু সত্য বলার জন্য আজ তাকে অপরাধী বানিয়ে দেওয়া হলো। যেমনই তাকে জিপে বসানো হলো, বাজারে থাকা মানুষজন ফিসফিস করতে লাগল, কিন্তু কেউ খুলে কিছু বলল না। দোকানদার দূরে দাঁড়িয়ে এসব দেখে সন্তোষের নিঃশ্বাস নিল। তার মনে হল সে আরও একজন গ্রাহককে তার যোগ্যতা দেখিয়ে দিয়েছে। কিন্তু সে কি জানত যে সে আজ যে মহিলাকে পুলিশ দিয়ে ধরালো, সেই মহিলাই কিছু ঘণ্টার মধ্যে তার দোকান, তার সম্মান এবং পুরো জেলার পুলিশ ব্যবস্থার ভিত নাড়িয়ে দেবে? আর যখন জিপ থানার দিকে রওনা হল, কবিতা জানলা দিয়ে বাইরে তাকিয়ে মনে মনে শুধু একটাই কথা ভাবছিলেন, আজ যদি আমি একজন সাধারণ নারী হই এবং আমার সাথে এটা হয়, তবে সেই সাধারণ মানুষের কি হাল হয় যার কাছে না পদ আছে না পরিচয়। আর এই প্রশ্নের সাথেই তিনি থানার দোরগোড়ার দিকে এগিয়ে গেলেন, যেখানে তার আসল পরীক্ষা এবার শুরু হতে চলেছে। জিপ থামতেই দারোগা নামে এবং এমনভাবে আদেশ দিতে থাকে যেন সে খুব বড় কোনো অপরাধীকে ধরে এনেছে। কবিতাকে জিপ থেকে নামানোর সময় কনস্টেবল একটু শক্তভাবে হাত দেয়। কবিতা কিছু বলেন না, কিন্তু তার চোখে এখন গভীর বেদনা পরিষ্কার ফুটে উঠছিল। থানার ভেতরে থাকা পুলিশকর্মীরা কৌতূহলের সাথে দেখতে থাকে যে আসলে এই মহিলা কে, যাকে দিন দুপুরে বাজার থেকে ধরে আনা হয়েছে। দারোগা উঁচু গলায় বলে, একে ভেতরে বসাও, খুব আইন শেখাচ্ছিল, এক রাত হাজতের হাওয়া চিলে বুদ্ধি ঠিক হয়ে যাবে। কবিতা প্রথমবার জোরালো গলায় কথা বলেন এবং বলেন, আপনি আমাকে সারা রাত এখানে রাখতে পারেন না, এটি আইনের পরিপন্থী। কিন্তু দারোগা হাসতে হাসতে জবাব দেয়, আইন আমাকে শেখাবেন না, এখানে আমি যা বলবো সেটাই আইন।
এটি শুনে থানায় দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবল কবিতার মুখ মন দিয়ে দেখে। তার কিছু চেনা চেনা লাগে, কিন্তু সে এখন কিছু বলতে পারে না। কবিতাকে একটি ছোট ঘরে নিয়ে যাওয়া হয়, লোহার গড়াদের পেছনে, সেই হাজত যেখানে রোজ ছোটখাটো অপরাধীদের রাখা হয়। দারোগা তালা লাগাতে লাগাতে বলে, বেশি কথা বলার দরকার নেই, শান্ত হয়ে বসো। কবিতা ভেতরে গিয়ে বসেন, কিন্তু ভয় থেকে নয়, বরং সেই নিস্তব্ধতা থেকে যা ইনসাফের মৃত্যুতে জন্ম নেয়। তিনি দারোগাকে বারবার বোঝানোর চেষ্টা করেন যে সে যা করেছে তা বেআইনি, কিন্তু প্রতিটি শব্দ দারোগার অহংকারকে আরও বাড়িয়ে দেয়। সে বাইরে থেকে চিৎকার করে বলে, বেশি মুখ চললে মহিলা কনস্টেবল দিয়ে পেটাবো। কবিতা শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলেন, যদি সাহস থাকে তবে করে দেখান। এই বাক্যটি শুনতেই দারোগার মুখ রাগে লাল হয়ে যায়। সে রাগে ওয়্যারলেস তুলে মহিলা কনস্টেবলকে ডাকার আদেশ দেয়। থানার ভেতরের পরিবেশ ভারী হয়ে যায়। সেই কনস্টেবল যে কবিতাকে মন দিয়ে দেখেছিল এখন অস্থির হয়ে ওঠে। তার মনে পড়ে যায় যে কিছুদিন আগেই সে একজন মহিলা অফিসারের জন্য স্যালুট দিয়েছিল, যার সততার উদাহরণ পুরো জেলায় দেওয়া হতো। তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে ধরফর করতে থাকে, কিন্তু তখনই কবিতা তার দিকে তাকান এবং চোখে চোখে ইশারা করেন যে এখন কিছু বলো না। কনস্টেবল বুঝে যায় এবং চুপ থাকে। কিছুক্ষণ পর মহিলা কনস্টেবল আসে। দারোগা আদেশ দেয়, একে শিক্ষা দাও। কিন্তু যেমনই মহিলা কনস্টেবল সামনে এগিয়ে আসে, কবিতা শান্তভাবে নিজের পার্স খোলেন। তার মধ্যে থেকে একটি আই কার্ড বের করেন এবং কোনো আওয়াজ ছাড়াই গড়াদের ফাঁক দিয়ে বাইরের দিকে বাড়িয়ে দেন। আই কার্ডটি দেখতেই মহিলা কনস্টেবলের মুখের রং উড়ে যায়। তার চোখ ছানা বড়া হয়ে যায় এবং পরের মুহূর্তেই সে সজোরে স্যালুট ঠুকে দেয়। পুরো থানা যেন 1 সেকেন্ডের জন্য থমকে যায়। দারোগা কিছু বুঝতে পারে না। সে চিৎকার করে জিজ্ঞেস করে, কি তামাশা করছ? কিন্তু মহিলা কনস্টেবলের গলা কাঁপতে কাঁপতে বেরোয়, ম্যাডাম, ইনি তো আমাদের এসপি সাহেবা। এটি শুনতেই থানার ভেতরে যেন ভূমিকম্প চলে আসে। গড়াদের পেছনে বসা সেই নারী, যাকে এতক্ষণ অপরাধী ভাবা হচ্ছিল, এখন জেলার সবচেয়ে বড় অফিসার হয়ে দাঁড়িয়েছিলেন। কবিতা বর্মা উঠে দাঁড়ান। তার চোখে এখন কোনো ভয় নেই, শুধু ঠান্ডা এবং শক্ত সিদ্ধান্ত। আর দারোগা প্রথমবার নিজের জীবনে অনুভব করে যে সে শুধু একজন মহিলাকে নয়, বরং পুরো আইনকে হাতকড়া পরানোর চেষ্টা করেছে। আর এই ভুলের দাম এখন তাকে দিতেই হবে। মহিলা কনস্টেবলের স্যালিউট তখনও বাতাসে ছিল, যখন থানার ভেতরে থাকা প্রতিটি পুলিশকর্মী যেন নিজের নিঃশ্বাস ভুলে গেল। কিছু সেকেন্ড আগে পর্যন্ত যে মহিলা একজন তথাকথিত ঝগড়ুটে গ্রাহক ছিল, এখন সেই জেলার এসপি সাহেবা হয়ে গড়াদের পেছনে দাঁড়িয়েছিলেন, এবং এই দৃশ্যটি আইনের পুরো সংজ্ঞাই উল্টে দিয়েছিল। দারোগার চোখ ছানা বড়া হয়ে গেল। তার মুখের রং প্রথমে ফ্যাকাশে হল, তারপর ছাইয়ের মতো হয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল এবং গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছিল না। কবিতা বর্মা কোনো তাড়াহুড়ো না করে আই কার্ডটি পুনরায় পার্সে রাখলেন। তার চলনে না অহংকার ছিল, না রাগ, শুধু এক ঠান্ডা গাম্ভীর্য, যা যে কোনো সাজার চেয়ে বেশি ভয়ঙ্কর হয়। তিনি গড়াদের কাছে এসে শান্ত স্বরে বললেন, এখন দরজা খোলো। এটি কোনো আদেশ ছিল না, এটি একটি সত্য যা অস্বীকার করা অসম্ভব ছিল। দারোগার হাত কাঁপতে কাঁপতে চাবির দিকে বাড়ল। তালা খুলল এবং গড়াত খুলতেই এমন মনে হল যেন পুরো থানার আত্মা নগ্ন হয়ে গিয়েছে। কবিতা বাইরে বেরোলেন এবং চারিদিকে তাকালেন। সেই পুলিশকর্মীরা যারা কিছু সময় আগে নজর এড়িয়ে চলছিল, এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেউ কেউ ধীরে ধীরে স্যালিউট দিল, কেউ অপরাধবোধ থেকে চোখ নামিয়ে নিল। দারোগা হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। তার গলা ধরে আসা আওয়াজ বেরোল, ম্যাডাম, আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন, আমি জানতাম না আপনি। কিন্তু কবিতা তার বাক্যটি পূর্ণ হতে দিলেন না। তিনি শক্ত কিন্তু স্থির গলায় বললেন, তোমার ভুল এটা ছিল না যে তুমি আমাকে চিনতে পারোনি, তোমার ভুল এটা ছিল যে তুমি সত্যকে চিনতে অস্বীকার করেছ। এই শব্দগুলো দারোগার কাছে কোনো হাতুড়ির চেয়ে কম ছিল না। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ম্যাডাম, দোকানদার বলেছিল, সে বলেছিল যে এই মহিলা ঝগড়া করছে। কবিতার চোখ এখন দারোগার চোখের গভীরে নেমে গিয়েছে। তিনি বললেন, আর তুমি কোনো তদন্ত না করেই তার কথা মেনে নিলে? টাকা নিয়ে একজন নারীকে অপরাধী বানিয়ে দিলে? এটাই তোমার আইন? এটাই তোমার উর্দির মানে? থানার ভেতরের নিস্তব্ধতা এত গভীর হয়ে গিয়েছিল যে ফ্যান ঘোরার আওয়াজও তীব্র মনে হচ্ছিল। তখনই সেই কনস্টেবল সামনে এগিয়ে আসে যে আগে থেকেই কবিতাকে চিনেছিল, এবং কাঁপানো গলায় বলে, ম্যাডাম, আমি চিনেছিলাম, কিন্তু আপনি ইশারা করেছিলেন চুপ থাকতে। কবিতা তার দিকে তাকান এবং হালকা করে মাথা নাড়েন। তারপর পুরো থানাকে সম্বোধন করে বলেন,
আজ যদি আমি নিজের পরিচয় না দিতাম তবে কি এই ব্যবহারই একজন সাধারণ নারীর সাথে হতো? কি রোজ এভাবেই লোকজনকে ভয় দেখানো হয়? কারো কাছে এর জবাব ছিল না। দারোগা বারবার ক্ষমা চায়, তার হাত জোড় হয়ে যায়। তার চোখে ভয় আছে, কিন্তু কবিতা জানতেন যে ভয় দিয়ে সিস্টেম সংশোধন হয় না, উদাহরণ দিয়ে হয়। তিনি সঙ্গে সঙ্গে ফোন তুললেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য দিলেন। তার গলায় কোনো আবেগ ছিল না, শুধু তথ্য ছিল, নাম ছিল, সময় ছিল এবং প্রমাণ ছিল। ফোন রাখতেই তিনি আদেশ দিলেন যে বাজারের সেই দোকান থেকে দ্রুত সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হোক এবং দোকানদারকে থানায় আনা হোক। এটি শুনতেই দারোগার শরীর আরও এলিয়ে পড়ল, কারণ এখন সে বুঝতে পেরেছিল যে এই মামলা শুধু চাকরি যাওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। এটি তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। আর সেখান থেকেই সেই ঝড়ের সূচনা হয়, যা কিছু ঘন্টার মধ্যে পুরো জেলাকে নাড়িয়ে দিতে চলেছিল। কবিতা বার্মার আদেশের কিছু মিনিটের মধ্যেই পুলিশের একটি টিম সেই বাজারের দিকে রওনা হয়ে যায়, যেখান থেকে এই পুরো ঝড় উঠেছিল। এবার না কোনো রফাদফা ছিল, না কোনো ফিসফাস। দোকানের সামনে যখন সরকারি গাড়ি এসে থামল, তখন আশেপাশের দোকানদার আর গ্রাহকদের দৃষ্টি স্থির হয়ে গেল। সেই সুরেশ শাড়ি ভাণ্ডার, যার ভেতরে কয়েক ঘন্টা আগে এক সাধারণ নারীকে অপমান করা হয়েছিল, এখন পুলিশের উপস্থিতিতে কাঁপছিল। দোকানদার যখনই কবিতা বার্মাকে খাকি উর্দিতে দেখল, তার মুখের রং উড়ে গেল। তার হাত নিজের থেকেই জোড় হয়ে গেল আর গলা দিয়ে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে গেল। কবিতা কোনো রকম আড়ম্বর ছাড়াই সরাসরি প্রসঙ্গে এলেন এবং সিসিটিভি ফুটেজ দাবি করলেন। এবার দোকানদারের কাছে না ছিল দম্ভ, না ছিল কোনো বাহানা। সে কাঁপতে কাঁপতে রেকর্ডিং পুলিশের হাতে তুলে দিল। ফুটেজ চলতেই প্রতিটা মিথ্যের পর্দা সরে যেতে থাকল। পরিষ্কার দেখা যাচ্ছিল যে কবিতা সেই একই শাড়ি নিয়েই বাইরে গিয়েছিলেন। অন্য কোনো শাড়ি বদলানোর প্রশ্নই উঠছিল না। এটাও পরিষ্কার দেখা গেল যে কিভাবে দোকানদার ইচ্ছাকৃতভাবে ত্রুটি লুকালো এবং তারপর পুলিশকে ভুল পথে চালিত করল। অন্যদিকে থানায় দারোগার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তাকে আলাদা ঘরে বসানো হয়েছিল, তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল এবং ঘুষের টাকাও উদ্ধার করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় পৌঁছালেন। পরিবেশ হঠাৎ বদলে গেল। যেখানে কয়েক ঘন্টা আগে ক্ষমতার নেশা ছিল, সেখানে এখন জবাবদিহিতার শীতলতা নেমে এসেছে। কবিতা প্রতিটা কথা প্রমাণের সাথে রাখলেন। না কোনো উঁচু গলা, না কোনো আবেগঘন ভাষণ, শুধু তথ্য আর আইন। ঊর্ধ্বতন কর্মকর্তারা একে অপরের দিকে তাকালেন এবং দেরি না করে আদেশ জারি হল। দারোগাকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হল এবং তার বিরুদ্ধে দুর্নীতি, নারী হেনস্থা ও অধিকার লঙ্ঘনের মামলা দায়ের করা হল। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। বাজারে থাকা লোকজন যারা আগে চুপ ছিল, এখন তারা প্রাণ খুলে কথা বলতে শুরু করল। কেউ বলছিল, ভালো হয়েছে, আজ অন্তত কেউ তো আওয়াজ তুলল। কেউ বলছিল, রোজ আমাদের সাথে এমনটা হয়। সন্ধ্যা হতে হতে স্থানীয় মিডিয়া খবর পেয়ে গেল। ক্যামেরাগুলো থানার বাইরে দাঁড়িয়ে পড়ল। খবরের কাগজের রিপোর্টাররা প্রশ্ন করতে শুরু করল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আর খবর ঘুরতে শুরু করল। সাধারণ পোশাকে এসপিকে ধরল পুলিশ, তারপর হলো পর্দাফাঁস। এই ধরনের শিরোনাম ট্রেন্ড হতে লাগল। পুরো জেলার পুলিশকর্মীরা সতর্ক হয়ে গেলেন। প্রতিটা থানায় নীরবতা আর অস্থিরতা ছড়িয়ে পড়ল, কারণ সবাই বুঝতে পেরেছিল যে এখন উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ নজরদারি করা হবে। কবিতা বর্মা গভীর রাত পর্যন্ত নিজের অফিসে বসেছিলেন। তার সামনে ফাইল রয়েছে, কিন্তু চোখের সামনে বারবার সেই দৃশ্যটিই ঘুরছিল। আজ যদি তিনি নিজের পরিচয় না দিতেন তবে কি হতো? এই ভাবনাটি তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। আর সেই মুহূর্তেই তিনি ঠিক করলেন যে এই বিষয়টি শুধু একটি ব্যবস্থায় সীমাবদ্ধ থাকবে না, এটি একটি উদাহরণ হয়ে থাকবে, একটি সতর্কতা, যাতে পরের বার কেউ উর্দি পড়ে ন্যায় বিচার বিক্রি করার সাহস না পায়। আর সেই সিদ্ধান্তের সাথে গল্প এখন তার অন্তিম এবং সবচেয়ে প্রভাবশালী মোড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। রাত অনেক হয়ে গিয়েছিল, কিন্তু লখনৌয়ের বাতাসে আজ কিছু অন্যরকম ব্যাপার ছিল। যেন শহরটি নিজেই নিজের ভেতরে ঘটা সত্যকে অনুভব করে নিয়েছিল। কবিতা বর্মা নিজের চেয়ারে বসে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন। রাস্তায় চলা সাধারণ মানুষ এখন তাকে এসপি নয়, বরং সেই নারীর মতো মনে রাখছিল যে পরিচয় ছাড়াই তাদের মাঝে এসেছিল এবং সেই সব সহ্য করেছিল যা তারা প্রতিদিন সহ্য করে। পরদিন সকাল হতেই জেলা জুড়ে থানাগুলোতে একটি স্পষ্ট বার্তা চলে গেল
যে আইন এখন শুধু বইয়ের পাতায় নয় বরং আচরণে প্রতিফলিত হবে। বরখাস্ত হওয়া দারোগাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল। দোকানদারের বিরুদ্ধে প্রতারণা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের মামলা হল এবং তার দোকান সাময়িকভাবে সিল করে দেওয়া হল। খবরের কাগজের শিরোনামগুলো চিৎকার করছিল, টিভি চ্যানেলে বিতর্ক হচ্ছিল, আর সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রথমবারের মতো কোনো পুলিশ অফিসারকে নিজের মতো ভেবে গর্ববোধ করছিল। কবিতা প্রেসের সামনে কোনো দীর্ঘ ভাষণ দেননি। তিনি শুধু এইটুকু বললেন যে আজ যদি একজন অফিসারের সাথে এমনটা হয়, তবে একজন সাধারণ মানুষের সাথে কি হয়। আর এটাই ভেবে তিনি জেলায় একটি নতুন উদ্যোগ শুরু করলেন, গুপ্ত পরিদর্শন, যেখানে অফিসাররা সাধারণ পোশাকে বাজার, থানা আর জনসমক্ষে গিয়ে সিস্টেমের আসল সত্যিটা দেখবেন। এই সিদ্ধান্তটি পুরো বিভাগকে নাড়িয়ে দিল। ঘুষ নেওয়ার আগে মানুষ ১০০ বার ভাবতে শুরু করল। দোকানদাররা গ্রাহকদের সাথে কথা বলার সময় সংযত হল। থানায় অভিযোগ জমা পড়তে শুরু করল এবং প্রথমবারের মতো মানুষ ভয় ছাড়াই ভেতরে যেতে শুরু করল। কিছুদিন পর কবিতা তার ভাইয়ের বিয়েতে পৌঁছলেন। দেরি হলেও তার মুখে ছিল সন্তুষ্টি। ভাই যখন জিজ্ঞেস করল, দিদি এত দেরি কেন হলো, তখন কবিতা হেসে বললেন, বাস পথে সিস্টেমের সাথে দেখা করে এলাম। বিয়ের খুশির মাঝেও তার মনেই বিশ্বাস ছিল যে বদল একদিনে আসে না, কিন্তু একটি সঠিক পদক্ষেপ অনেক জীবন বদলে দিতে পারে। বিয়ে শেষ হওয়ার পর তিনি আবার নিজের কাজে ফিরে এলেন। সেই একই সারল্য, সেই একই দৃঢ়তা। আর জেলায় যখনই কোনো অন্যায় হয়, মানুষ বলে, ভয়ের কিছু নেই, এখানে কবিতা বর্মা আছেন। গল্প এখানেই শেষ হয় না, কারণ এমন গল্প কখনো শেষ হয় না। সেগুলো সমাজে প্রতিধ্বনি হয়ে থেকে যায়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সততা সহজ নয়, সত্যের পথ বড় একা। কিন্তু যদি কেউ সেই পথে অনড় হয়ে দাঁড়িয়ে থাকে, তবে পুরো সিস্টেম কেঁপে উঠতে পারে। একটি শাড়ির দাম 1000 টাকায় ছিল, কিন্তু সেই শাড়ি থেকে যে শিক্ষা বেরোল, তার দাম পুরো জেলা বুঝেছিল। এবং এটাই ছিল এই গল্পের আসল জয়।